স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তনয়া স্বরূপের গলা জড়িয়ে বলল, না, কেন? তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসতেই পারে না। সে কি? আমি তোমাকে ভালোবাসি এ কথা কখন বললাম? সব বলতে হয় না। তনয়া ঘুমিয়ে গেল। স্বরূপ জেগে ভাবতে লাগলো, সে ভালোবাসে কেমন করে? তনয়া যত সহজ ভাবছে তত সহজ না। আজকের বিষয়টাকে বড়জোর বলা যায় এমপ্যাথি। তনয়ার পরীক্ষার রুটিন দিয়েছে, এটা সে জানলো পরীক্ষার মাত্র 1 সপ্তাহ আগে। সে সংসার নিয়ে এতই ব্যস্ত ছিল যে পড়াশোনার একটা অংশ ঝুলে আছে বলে ভুলেই গিয়েছিল। এক সকালে তার বান্ধবী ঝুমি ফোন করে জিজ্ঞেস করলো, কিরে, তুই কি পরীক্ষা দিবি না? পরীক্ষা কবে? সামনের সপ্তাহে। আমাকে কেউ বললো না কেন? কেউ কি আলাদা করে কাউকে বল? সবাই খোঁজ খবর রাখে। ফেসবুক গ্রুপে কবেই রুটিন দিয়েছে, মেসেঞ্জারেও আলাপ আলোচনা হয়েছে, তুই কিছুই দেখিসনি? এতদিনও তোর কোনো রেসপন্স না পেয়ে আমি ভাবলাম তুই পরীক্ষা দিবি না, এজন্যই ফোন করলাম। তনয়া ভারী অবাক হলো। ফেসবুকে সে থাকে না তেমন একটা, আর মেসেঞ্জারে পড়াশোনার গ্রুপে সারাদিন টুংটাং মেসেজের জ্বালায় সে মিউট করে রেখে দিয়েছে। সেজন্য কিছুই জানে না। এটা এখন কাকে বোঝাবে? আমি দেব পরীক্ষা, তুই একটু বস একদিন আমার সাথে, বুঝে দে কিছু, পাস তো করতে হবে। আমরা রোজই ক্যাম্পাসে যাই, তুই এলেই সবাইকে পাবি। রাতে তনয়াকে অন্যমনস্ক দেখে স্বরূপ জিজ্ঞেস করলো, ঘটনা কি? তনয়া সব খুলে বলতেই স্বরূপ এত বড় একটা হাঁ করলো যে তনয়ার মনে হলো যে ওর মুখের ভেতর আস্ত ফুটবল ঢুকিয়ে দেওয়া যাবে। অনেকক্ষণ পর কথা বলল স্বরূপ। আমি জীবনে এমন মানুষ দেখি নাই যারা পড়াশোনার ধারে কাছেও থাকে না। তারাও এত কেয়ারলেস হয় না তনয়া। ভেরি স্যাড। সরি। আমাকে সরি বলছো কেন? নিজেকে বলো। ওকে। পরীক্ষার বইপত্র কিছু আছে? বই পড়ার সময় কোথায়, কাল গিয়ে নোটস জোগাড় করব। তাই করো, কাল থেকে পড়তে বসবে। আর কোনো ফাঁকিবাজি না। ফেল করলে তোমার তো তোমার, আমারও কোনো মান সম্মান থাকবে না। এখন একেবারেই পড়তে ইচ্ছে করে না। স্বরূপ অদ্ভুতভাবে তার দিকে তাকালো, কিছুই বলল না। পরদিন তনয়া ইউনিভার্সিটিতে গেল পরীক্ষার নোটস জোগাড় করতে। একজনের থেকে একটা নোটস নিয়ে ফটোকপি করলো। ভাগ্যিস পরীক্ষার ফর্ম ফিল আপের একদিন বাকি ছিল, সেই জন্য অনেকটা সময় বেরিয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে যখন বাসায় পৌঁছলো তখন সে বেশ হাঁপিয়ে উঠেছে। পৌঁছে দেখলো স্বরূপ বাসায়, সাথে আরও কিছু লোক। হচ্ছেটা কি? শোবার ঘরে ঢুকে ঘটনা বুঝতে পারলো। পড়ার টেবিল আনা হয়েছে, সেটা সেট করে দিতেই লোকগুলো এসেছে। এর আবার কি দরকার ছিল? খাবার টেবিলে বসেও পড়া যেত। কদিন আর পরীক্ষা থাকবে? মা বলেছে টেবিল চেয়ার আনতে। অপ্রয়োজনীয় খরচ। কিন্তু মায়ের কথা অন্য। কি কথা? তোমার পড়াশোনা শেষ হলে কি হবে? আরও মানুষ বাসায় আসবে, তাদের পড়াশোনা হবে এখানে। ও, মিতা তো আসছে। তুমি একটা মাথা মোটা। মিতা ছাড়া আর কে এসে পড়াশোনা করবে শুনি? মিতাকে আমাদের বেডরুমে বসে পড়বে না তো। ভাবো ভাবো, সব সময় আমরা বর্তমান মানুষদের নিয়ে কেন ভাববো? ভবিষ্যৎ মানুষদের নিয়েও ভাবতে পারি। তনয়া এবারও ঠিকঠাক বুঝতে পারল না মানুষের আবার বর্তমান ভবিষ্যৎ কি। দুদিনেই তনয়া বুঝতে পারলো তার জীবনটা নরক হয়ে গেছে। সে একটা জ্যান্ত অগ্নিকুণ্ডে বসে আছে। স্বরূপ তাকে রুটিন করে দিয়েছে, কোন দিন কোন সাবজেক্ট কতটুকু পড়বে এসব ঠিক করে দিয়ে সে অফিসে যায়। অফিস থেকে ফিরে পই পই করে পড়াশোনার হিসাব নেয়। অফিসে থাকলে আগে বড়জোর একটা কল করতো সে, এখন 4-5 বার কল করে জিজ্ঞেস করে পড়াশোনার কী খবর। এটা বাদে আর একটা শব্দও বলে না। রান্না বান্নাও তাকে করতে দেয় না, দুরি খালাকে বলে দিয়েছে তিনিই রান্না করে দিয়ে যান। তনয়ার মোবাইলে ওয়েলবিং অ্যাপ রোজ চেক করে দেখে সে কতক্ষণ স্ক্রিন টাইম দিয়েছে। মোট কথা তনয়ার অবস্থা চিড়ে চাপটা। এদিকে পড়াশোনা মাথায় ঢুকতে চায় না, মন এদিক ওদিক চলে যায়। জানালা দিয়ে সে নারকেল গাছের ডাল দেখা যায়, সেটার দিকে ঘন্টা ধরে চেয়ে থাকতেও ভালো লাগে। স্বরূপ রোজ তাকে বকা দেয়, পড়া না হলে ঘুমোতে যায় মাঝখানে দুটো বালিশ দিয়ে। তনয়ার কান্না পায়, তবু কান্না গিলে রাত জেগে পড়ে, কিছুই করার নেই। অসম্ভব রকমের পড়াশোনার পর প্রথম পরীক্ষাটা তনয়ার ভালোই হলো। প্রশ্ন যদিও কঠিন হয়েছিল, তবুও তনয়া অনেক কিছু লিখতে পারল। পরীক্ষা দিয়ে বের হয়ে প্রথমেই তার মনে হলো স্বরূপ এই কড়াকড়িটা না করলে সে নির্ঘাত ফেল করত।
পরীক্ষার হল থেকে বের হয়ে যার কথা ভাবছিল তার দেখা পাওয়া গেল। ভুরু তুলে সে জিজ্ঞেস করলো, কেমন হলো? ভালো। আইসক্রিম খাবে? চলো। আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার পথে তনয়ার মনে হলো আবার আগের স্বরূপকে ফেরত পেয়েছে। কিন্তু বাসায় পা দিয়ে ভুল ভাঙল। আবার যে কী সে। পরীক্ষা চললো একের পর এক। স্বরূপও মাঝে মধ্যে ওর সাথে রাত জাগে। বেশি রাত হলে দুধ গরম করে দেয়, নুডলস বানিয়ে আনে। তনয়ার এখন পড়াশোনা অনেকটা অভ্যাস হয়ে এসেছে। একটা পরীক্ষা ভালো হলে পরের তো আরও ভালো দেবার আগ্রহ চলে আসে। এভাবে একের পর এক পরীক্ষা চলতে থাকলো। এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটল। স্বরূপ বাসায় ফিরল খুব উত্তেজিত হয়ে। তনয়া কিছু জিজ্ঞেস করার আগেই বলল, জানো কি হয়েছে? তনয়ার মনে হলো ও একটা 10 বছরের শিশুর সাথে কথা বলছে যে তার ভীষণ কাঙ্ক্ষিত খেলনাটি খুঁজে পেয়েছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি রকিবকে চেনো? আমার বন্ধু, রূপারও বন্ধু। হ্যাঁ চিনি। ও আমেরিকা সেটেল হয়ে গেছে, দ্রুতই চলে যাবে। তো ওর গাড়িটা বিক্রি করে দিয়ে যাবে। আমি বলেছি আমি নেব। সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, নতুন কেনার টাকা জোগাতে কত বছর লাগবে কে জানে। সেকেন্ড হ্যান্ডই চলবে। আর ওর গাড়িটা একদম নতুন। আমি কেনার সময় নিজের সাথে ছিলাম, দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু সেটার জন্য তো অনেক টাকা লাগবে। অল্প অল্প করে দেব, ওর তারা নেই কোনো। বাহ, দারুণ তো। স্বরূপ হাতে হাত ঘষে বলল, দারুণ মানে ফ্যান্টাস্টিক। তনয়া ওর খুশি দেখে হেসে ফেলল। স্বরূপ বলল, গাড়িটা পেয়ে যাব সপ্তাহখানেকের মধ্যে। তোমার পরীক্ষাও শেষ হবে। শেষ পর্যন্ত ভালো পরীক্ষা দিতে পারলে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। তুমি ড্রাইভিং পারো? ডিয়ার তনয়া, আমি ড্রাইভিং শিখেছি আরো 5 বছর আগে। না, উবার চালাতাম। টাকা পয়সার সমস্যার জন্য না, গাড়ি চালানোর জন্য। তনয়া অদ্ভুত চোখে তার দিকে তাকালো। শখ বটে। গাড়ির জানালা দিয়ে হাত বের করতেই কয়েক ফোঁটা বৃষ্টি ভিজিয়ে দিল তার হাত। নীল রঙের চুড়ির রিনরিনে ধ্বনির সাথে বৃষ্টির সুর মিশে আছে। আর কোনো শব্দ নেই। গাড়িটা মসৃণভাবে চলছে হাইওয়ে ধরে। চারিদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যায়। তনয়া স্বরূপের দিকে তাকালো। খুব আনন্দ নিয়ে সে ড্রাইভ করছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। গতকালই তারা গাড়িটা পেয়েছে, আর গতকালই তনয়ার পরীক্ষা শেষ হয়েছে। আজ ভোরবেলায় স্বরূপকে তুলে দিয়ে পাগল করে ফেলেছে বের হবে বলে। তনয়া চাইছিল একটু ঘুমাতে, কিন্তু স্বরূপের এই পাগলাটে শখটাতে বাধা দিতেও ইচ্ছে করছিল না। অগত্যা সে উঠে তৈরি হয়েছে। তৈরি হতে গিয়ে সে প্রথমবার খেয়াল করেছে কদিনে তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, গালের হাড় বেরিয়ে পড়েছে, গায়ের রঙও অনুজ্জ্বল হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গেছে তার। স্বরূপকে সে কথা বলতেই স্বরূপ বলেছে, কি জানি, তোমাকে তো একরকমই লাগে। তনয়া আর কথা বাড়ায়নি। সব চোখ সব কিছু ডিটেক্ট করতে পারে না বোধ হয়। তনয়ার আজ আর সাজতে ইচ্ছা হয়নি। গোসল করে নীল শাড়ি পরেছে, সাথে চোখে মোটা করে কাজল, অল্প কিছু ডিজাইনার গয়না আর হাত ভর্তি নীল চুড়ি। ওকে তৈরি দেখে স্বরূপ মুখে কিছু না বলেও তার 2 সেকেন্ড থমকে তাকিয়ে থাকাটা তনয়ার চোখ এড়ায়নি। তার ওটুকুতেই চলবে। অনেকটা ড্রাইভ করে আসার পর একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালো স্বরূপ। জিজ্ঞেস করলো, চা খাবে? অবশ্যই। নামি, চলো। ওরা চায়ের দোকানে ঢুকতেই আবারও ঝেঁপে বৃষ্টি নামলো। ভেতরে বসে মাটির ভারে চুমুক দিতে দিতে তনয়া খেয়াল করলো রাস্তার অপর পাশে একটা লম্বা কদম ফুলের গাছ। সেটা ভর্তি হয়ে আছে সোনা রঙা বলের মতো কদম ফুলে। গানটা মনে পড়ে গেল তার, বাদল দিনের প্রথম কদম ফুল। হুমায়ুন আহমেদের কোনো বইতে হয়তো এরকম একটা লেখা পড়েছে সে। বর্ষার প্রথম কদম যদি কেউ তার ভালোবাসার মানুষকে দেয়, তাহলে সেই ভালোবাসা অটুট থাকে। তনয়া স্বরূপের হাত চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আমার কদম ফুল চাই। স্বরূপ ভ্রু কুঁচকে গাছের দিকে চেয়ে তারপর তনয়ার দিকে চাইল। এই বৃষ্টির মধ্যে গাছের মাথায় কে উঠবে? প্লিজ প্লিজ প্লিজ। তুমি উপায় বলো, আমি ব্যবস্থা করি। আমি গাছে চড়তে পারি, কিন্তু বৃষ্টিতে গাছটা পিচ্ছিল হয়ে আছে। পড়ে গিয়ে হাড়ঘোড় ভাঙার শখ এখন আপাতত নেই আমার। এখানে বুড়ো চাওয়ালা ছাড়া আর কেউ নেই। তিনি নিশ্চয়ই কদম পেরে দেবেন না। তনয়া এবার একটু দমে গেল। ওরা আবার গাড়িতে চড়ে রওনা দিল সামনে। বৃষ্টি ধোয়া অসম্ভব সুন্দর পথঘাট। তনয়ার মনে হলো প্রকৃতি তাদের জন্যই নিজেকে সাজিয়ে বসে আছে, ডেকে ডেকে বলছে, আমাকে দেখো, চোখ ভরে দেখো।
তনয়া একসময় স্বরূপকে বলল, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। কি কথা? তনয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে বাইরের দিকে চেয়ে রইল। কেমন করে বলবে? স্বরূপ আবারও জিজ্ঞেস করলো, কি কথা বললে না? পরে বলবো। ওরা আরও অনেক দূর যাওয়ার পর একটা ছোট্ট রেস্তোরাঁয় ভাত, ভর্তা আর হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার সারলো। এরপর ফিরতি পথ ধরল। তনয়া এত খেয়ে ফেলেছিল যে শরীর ভার হয়ে আসছিল। সে গাড়িতে বসে আর চোখে খোলা রাখতে পারল না, ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙল তখন বিকেল হয়ে এসেছে। আকাশ প্রচণ্ড ভার। আবার একগাদা জল ঢালার প্রস্তুতি নিয়ে বসেছে। তনয়া প্রথমটাই কিছু বুঝলো না। হঠাৎ খেয়াল হলো তার ডান হাতে একটা বেলি ফুলের মালা জড়ানো। সে দন্তবিকাশিত এক হাসি দিয়ে বলল, কখন পারলে এটা? একটু আগে পেয়ে গেলাম হঠাৎ, তবে কদম জোগাড় করতে পারিনি। প্রয়োজন নেই, কদমে তো গ্রান নেই বেলির মতো, এটাই সবচেয়ে সুন্দর। স্বরূপ হাসলো। মেয়েটা কত অল্পতে খুশি হয়। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। অন্ধকারে কিছুই দেখা যায় না সামনে। যদিও দিন এখনও বেশ খানিকটা বাকি। আকাশের রং হয়েছে গাঢ় বেগুনি। স্বরূপ রিস্ক নিয়ে ড্রাইভ করতে চাইল না। বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করতে গাড়ি থামিয়ে রাখলো রাস্তার পাশে। তনয়া ঠিক এই সুযোগটা সকাল থেকে খুঁজছিল। সে তার জায়গা থেকে উঠে এগিয়ে গিয়ে আচমকাই চুমু খেলো স্বামীর ঠোঁটে, ঠিক সিনেমার মতো। তারপর খিলখিল করে হেসে ফেলল। স্বরূপ আর ছাড়ল না তাকে। মনে মনে সে বলল, সময়টা এখানেই থেমে গেলে খুব একটা খারাপ হতো না। পরদিন স্বরূপের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে সে বিকেলের দিকেই চলে এলো। হাত মুখ ধুয়ে শটান চলে গেল রান্নাঘরে। তনয়া পিছু পিছু গিয়ে দেখল সদ্য নিয়ে আসা বাজারের ব্যাগ থেকে সে বড় চিংড়ি বের করছে। তনয়া এগিয়ে গিয়ে বলল, আমি করছি, তুমি রেস্ট নাও। না, আমি রান্না করব। এখন কি রান্না করবে? স্যুপ। কয়েকটা চিংড়ি বেছে কেটে দাও তো। আমি স্যুপ রান্না করতে পারি। না, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেজন্যই নিজের হাতে রাখতে হবে? নিজে হাতে রান্নার ক্ষুধা। বাহ, বেশ। জানো তনয়া, আজকে আমার মোবাইলে বারবার স্যুপের অ্যাড আসছিল। এই জন্যই এত খেতে ইচ্ছে করেছে? হ্যাঁ, তবে হঠাৎ স্যুপের অ্যাড আসছিল কেন বলতে পারো? কেন? কারণ আমার স্যুপ পছন্দ। তোমার যে স্যুপ পছন্দ এটা আমিও জানি না, মোবাইল জানবে কেমন করে? সেটাই তো আসল কথা। আজ কলিগরা আলোচনা করছিলাম কার কি পছন্দ। আমি স্যুপ বলেছিলাম, তখনই জেনে ফেললো। ওহ, তাই বলো। এর থেকে কি বুঝলে? কি বুঝলাম? আমাদের কোনো প্রাইভেসি নেই, ওরা সব শোনে। এটা তো জানার কথাই। তুমি যেসব ক্রিঞ্জি ভালোবাসার কথাটা বলো না, ওগুলো ওরা শুনে ফেলে, তারপর হাসাহাসি করে। ইস, কি হাসাহাসি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসতে পারে? পারবে না কেন? ওরা সব পারে। আজে বাজে কথা বন্ধ করবে? মনে আছে গতকাল বাড়িতে বসে কি কি বলছিলে? তনয়া রেগে গিয়ে স্বরূপকে জোরে চিমটি দিয়ে চিৎকার করে বলল, মুখ বন্ধ করবে তুমি? আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে পরীক্ষার মধ্যে একদিন বললে। স্বরূপ কথা শেষ করতে পারল না। কলিং বেল বাজলো। তনয়া গেল দরজা খুলতে। দরজা খুলে অবাক হয়ে দেখল মিলি দাঁড়িয়ে আছে। ওর চেহারা পুরোপুরি বিধ্বস্ত। মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। বেশ অনেকটা সময় লাগলো মিলির স্বাভাবিক হতে। সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। সেই ঘোর থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তনয়া আর স্বরূপ তার দুই পাশে বসে আছে। তারা বুঝতে পারছে না কি করবে। শুধু মিলিকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে। মিলি একসময় কথা বলতে পারলো। তনয়াকে বলল, এক গ্লাস পানি দেবে? তনয়া পানি নিয়ে এলো। মিলি পানি এক চুমুক খেয়ে ফিরিয়ে দিয়ে বলল, তেতো লাগছে। কি হয়েছে বলবি? আঙ্কেল আন্টি ঠিক আছেন? মিলি মাথা ওপর নিচ করলো। ওরা ভালো আছে। তবে আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়েছে। আমি বাসা চলে গিয়েছিলাম, ফ্ল্যাটে দরজা বন্ধ ছিল। ভেবেছি বাসায় কেউ নেই। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি আমাদের বেডরুমের দরজাও ভেতর থেকে বন্ধ। কে ছিল ভেতরে? ওদের দুজনের হাসির আওয়াজ পাওয়া যাচ্ছিল। মেয়েটার ব্যাগ ছিল ডাইনিং টেবিলের ওপরে, মেঝেতেও ওড়না পড়েছিল। আর কিছু কি বলার বা বোঝা বাকি থাকে? সবাই চুপ করে রইল। দৃশ্যটা ভেবেই তনয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে দেখল স্বরূপের চোখ লাল হয়ে গেছে। ঠিক একই জিনিস প্রত্যক্ষ করার ভাগ্য তারও একসময় হয়েছিল। আমি যে গিয়েছিলাম সেটা ওদের জানতে দেয়নি। চলে এসেছি। আমি বুঝতে পারছি আমার অবস্থা ভালো না।
বাড়িতে এই অবস্থায় যাওয়া সম্ভব না। মা বাবা দুজনের কেউই সহ্য করতে পারবে না। আমি কোথায় যাবো বুঝতে পারছিলাম না। তোর বাসা কাছে দেখে এখানে চলে এলাম। চল, ওদের হাতে নাতে ধরবো আজকে। না, দরকার নেই, আমি আর ওখানে যাব না। সব কিছুর একটা লিমিট থাকে মিলি। একজনকে বিয়ে করে আরেকজনের সাথে শোবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? চিটিং করে এমনি পার পেয়ে যাবে? এত সহজ সব কিছু। বিয়েটা কি ওর কাছে ফাজলামো মনে হয়? হ্যাঁ, ওকে একটা শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। মিলির চোখে পানি চলে এসেছিল। সে গাল থেকে পানি মুছে বলল, সে অনেক আগেই লিমিট পার করে ফেলেছে স্বরূপ। আজকেরটা তারই একটা নমুনা ছিল মাত্র। তুই প্রশ্রয় দিয়ে আরও বাড়তে দিয়েছিস। মিলি হঠাৎ রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কেউই নিজের সংসার চোখের সামনে ভাঙাটা প্রশ্রয় দেয় না স্বরূপ। আমি দিনের পর দিন চেষ্টা করেছি ওকে বোঝানোর, ওই মেয়েটাকে বোঝানোর। কি না করেছি! তুই তো জানিস আমি কোনোদিন কাউকে কিছু রিকোয়েস্ট পর্যন্ত করি না। আর ওর কাছে 1000বার হাত জোর করে মিনতি পর্যন্ত করেছি। কোনো মেয়েই চায় না তার সংসার ভেঙে যাক। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেই হাল ছেড়েছি। আজ গিয়ে ধরলে কিছুই হবে না, সব হাতের বাইরে চলে গেছে। স্বরূপ বসে পড়ে বলল, তুই এখন কি করতে চাস? এখন আর কিছু করার নেই। ওই বাড়িতে আমি আর যেতে পারবো না, সম্ভব না। তাহলে? বাবা মাকে বলতেই হবে, কিন্তু কিভাবে কি বলবো সেসব ভাবতে হবে। একটু সময় লাগবে। সেই সময়টুকু আমি তোর বাসা থাকি। মিলির চোখ থেকে চোখ সরিয়ে নিল স্বরূপ। এত অসহায় চোখ সে কমই দেখেছে। বলল, তোর যতদিন ইচ্ছে থাক, সমস্যা নেই। মিলি তনয়ার দিকে তাকালো। তনয়া ওর হাত ধরে বলল, তুমি থাকো আপু, আমাদের অসুবিধা হবে না। মিলি 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আমি একটু বিশ্রাম নেব। স্বরূপ তনয়াকে বলল, একটা ঘর ঠিক করে দাও ওর জন্য। তনয়া সব ঘর গুছিয়ে রাখে, তবুও গেস্ট রুমের চাদর বদলে ঘরটা আরেকবার সাফ করে দিল। মিলি কোনো কাপড় চোপড় আনেনি। সে গিয়ে জিজ্ঞেস করলো, আপু তোমাকে আমার জামা দিব? একটু ঢিলে হবে হয়তো। মিলি মৃদু হাসার চেষ্টা করে বলল, দিও, 2 সেট দিলেই হবে। তনয়া কয়েক সেট জামা মিলির ঘরে রেখে এলো। মিলি তারপর উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তনয়া রান্নাঘরে গিয়ে দেখলো স্বরূপ গম্ভীর মুখে খুন্তি নেড়ে যাচ্ছে। তনয়া জিজ্ঞেস করলো, কত দূর হলো? হচ্ছে। তুমি এরকম মুড অফ করে থেকো না প্লিজ। স্বরূপ কিচ্ছু বলল না। তার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে। বেশি কথা বললে হয়তো তনয়ার ওপর রাগ ছেড়ে বসবে, তাই চুপ করে রইল। কিন্তু তনয়া কথা বলেই যাচ্ছে। স্বরূপ একটু পর ওর কথার মাঝখানেই বলল, দেখো তো স্যুপটা, মাথা ব্যথা করছে আমার। তনয়া দীর্ঘশ্বাস ফেলল। কি এক ঝামেলা শুরু হলো। পরদিন স্বরূপদের সব বন্ধুরা একত্র হলো সন্ধ্যার দিকে। স্বরূপই সবাইকে ডেকেছে কোনো একটা সমাধান বের করার জন্য। মিলি যদিও নিষেধ করেছিল, স্বরূপ শোনেনি। এদিকে মিলি তার স্বামীকে ফোন করে বলে দিয়েছে সে আর তার বাড়িতে যাবে না। সাফাত খুশিই হয়েছে। সে চাইছিল মিলি তাকে ডিভোর্স দিক, তাহলে কেউ বলতে পারবে না সে বউকে ছেড়েছে, বরং বলে বেড়াবে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এসব কিছু নিয়েই কথাবার্তা হচ্ছিল আজ। মিলি চুপচাপ বসেছিল মাথা নিচু করে। জোরালাপ আলোচনা হচ্ছিল। রূপাও এসেছে। সে তনয়ের কাছে রান্নাঘরে গেল। তনয়া সবার জন্য নাস্তা বানানোয় ব্যস্ত ছিল। রূপা গিয়ে জিজ্ঞেস করলো, তোর খবর বল। ভালো। বলেছিলাম না যে স্বরূপের মতো ভালো ছেলে তুই খুঁজলেও পাবি না? কথা কি মিলেছে? মনে তো হয়। রূপা ওর সাথে কাজে হাত লাগালো। তারপর সংসার করতে কেমন লাগছে? প্রতিদিন রান্না করতে ভালো লাগে? খুব। এখন লাগবেই, বুঝলি? এরপর বাচ্চা কাচ্চা হবে, জ্ঞানজাম বাড়বে, তখন রোজ রান্না করতে অসহ্য লাগবে। তোমার বন্ধু আছে তো, আমি না পারলে সে করবে। ও রাঁধতে পারে? ভালো রাধে। বাহ, এ তো জানতাম না। ওরা বেশ খানিকক্ষণ সাংসারিক গল্প করলো। একসময় মিলির প্রসঙ্গ উঠলে রূপা বলল, কি মানুষ কি হয়ে যায় ভাবা যায় না। মিলিকে দেখে বিশ্বাসই হয় না ও আগের সেই মিলি। মিলি আপু আগে কেমন ছিল? আমাদের সবার থেকে স্মার্ট। ওর পেছনে কত ছেলে ঘুরেছে, কোনো হিসেবই নেই। ও কাউকে পাত্তা দিত না, নিজের মতোই থাকতো। ওর ড্রেস আপ ফিগার দেখলে আমাদেরই চোখ ধাঁধিয়ে যেত, এমন অবস্থা ছিল।
আর ছেলেরা তো খাবি খেত। এখন ওকে যা দেখছিস তার থেকে 10 গুণ বেশি সুন্দর ছিল ইউনিভার্সিটিতে পড়ার সময়। কি বলো? ছবি দেখাবো তোকে, তখন বুঝবি। ওই যে ওর বর সাফাত ভাই, সে তো পাগল ছিল পুরা, আমাদের 2 ব্যাচ সিনিয়র। পুরো 4 বছর ওর পেছনে ঘুরেছে, কত যে পাগলামি করেছে বলার মতোই না। সুইসাইড পর্যন্ত করতে গিয়েছে 2 বার, শেষে মিলি ধরা দিয়েছে। তারপর বিয়ের কয়েক বছরের মাথায় এই অবস্থা। মানুষের কোনো বিশ্বাস নেই রে তনয়া, কার ভেতরে কি আছে কে বলতে পারে। তনয়ের গায়ে কাঁটা দিল ব্যাপারটা ভেবে। মিলি আপুর কেমন লাগছে কে জানে। আলাপ আলোচনার তেমন কোনো ফলও হলো না। সবাই মিলে সাফাতের সাথে বসতে চাইলো, কিন্তু মিলি নিষেধ করে দিল। বলল, ওর প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ও যা করছে তার জন্য আমি আইনি ব্যবস্থাও নিতে চাই না, সিম্পল ডিভোর্স দেবো। কিন্তু কেন? তুই কেন একটা শিক্ষা দিতে চাইছিস না? ওর জন্য এত মায়া করার কি আছে? কোনো মায়া নেই আমার। যে মেয়েটার সাথে ও রিলেশনে আছে ওর সম্পর্কে খোঁজ নিয়েছি আমি। ফালতু একটা মেয়ে, ছেলেদের মাথা চিবিয়ে খেতে এক্সপার্ট। এক পুরুষের সাথে থাকা ওর ধাতেই নেই। সাফাতকে বিয়ে করতে চায় ওর টাকার জন্য, আমিও চাই বিয়েটা হোক, তারপর বুঝবে কত ধানে কত চাল। আমাকে কিছু করতে হবে না, ওর সাথের প্রেমিকাই ওর 12টা বাজাবে। আমি শুধু দেখতে চাই পরের নাটক। তুই ওকে এটা বোঝাতে পারিস তো? কম বোঝায়নি, কিন্তু চোখ থাকতেও অন্ধকে কিছু বলে লাভ নেই। ও জাস্ট ব্লাইন্ড হয়ে আছে। কি খাইয়েছে কে জানে। যখন নেশা কাটবে তখন দেখবে চারদিকে সব অন্ধকার। ওর ফ্যামিলির সবাই সব জানে, সবাই আমাকে সাপোর্ট করে। যখন মাছ নদীতে খাবে তখন ওর পরিবারও বাঁচাতে আসবে না। ওভারঅল আমি কিছুই করতে চাই না, চাই ওর নিজের ডেকে আনা নিয়তির ফাঁদে পড়ে সবচেয়ে বড় শিক্ষাটা পাক। আর আঙ্কেল আন্টির বিষয়টা? মিলি একটু চুপ থেকে বলল, আমাকে আরেকটু ভাবতে হবে। বেশ রাত হয়ে এলে ওদের সভা ভাঙল, সবাই যার যার বাড়িতে চলে গেল। মিলি এই ঝামেলার মধ্যেও অফিস কামাই করে না। উল্টো সে যখন অফিসে যায় তাকে দেখলে বোঝা যায় না এত কিছু তার উপর দিয়ে যাচ্ছে। বেশ ফিটফাট আর স্বাভাবিক থাকে। তনয়া অবাক হয় ওকে দেখলে। খুব শক্ত মন মানসিকতা না থাকলে এটা সম্ভব না। তার নিজের সাথে এরকম হলে সে কেঁদেই অর্ধেক হয়ে যেত, অথচ সে মিলিকে কাঁদতে দেখেছে 2-1 বার। তাও চোখে পানি আসার পরপরই সে মুছে ফেলে, নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এটা আবার এদিক দিয়ে খারাপও, কারণ কষ্ট ভেতরে চেপে রাখতে রাখতে ভেতরটা শুকিয়ে মন মরে যায়। ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনয়া একা হয়ে যায়। কেন যেন এখন তার আগের মতো সব কিছুতে মন বসে না, বরং শুয়ে শুয়ে দিন কেটে যায়। শুধু একবার কষ্ট করে উঠে রান্না করার জন্য। গাছগুলোতে আগের মতো যত্ন নিতে ইচ্ছে করে না। কি হলো তার? হতে পারে সব কিছুর কারণ স্বরূপ। সে তনয়ের সাথে ঠিকমতো কথাই বলে না। মিলির ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। হয়তো ভাবছে তনয়াও কোনো দিন মিলির স্বামীর মতো করবে। এসব ভাবলে তনয়ের আরও খারাপ লাগতে থাকে। না, আজ স্বরূপ এলে সে এসবের সমাপ্তি ঘটাবেই। আর ভালো লাগছে না। ঘরের ভেতরটা গুমোট দীর্ঘশ্বাসের আড্ডা হয়ে উঠেছে। আজ সে আগে ভাগে রান্নাবান্না শেষ করলো, গাছগুলোর যত্ন নিল, সময় নিয়ে গোসল করে সুন্দর একটা শাড়ি পরলো, দুরি খালার সাথে গল্প গুজব করলো, ফোনে মা বাবার সাথে অনেকক্ষণ কথা বলল। সব মিলিয়ে ওর মন ভালোই রইল। সন্ধ্যায় স্বরূপ ফিরলে তাকে সুন্দর করে চা বানিয়ে দিল, সাথে মাখন দেওয়ার টোস্ট। স্বরূপ ভালো চা খুবই পছন্দ করে। চায়ে চুমুক দিয়ে সে বলল, বাহ, চমৎকার হয়েছে। তো ব্যাপারটা কি? কিসের ব্যাপার? মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। কি হবে? সাজগোজ করেছো যে? খেয়াল করেছো তাহলে? স্বরূপ চোখ মোটকে বলল, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? বলতে পারো। ও, কয়েকদিন তো দূরে দূরে আছি, কত আর ভালো লাগে, তাই না? দুজনেই হাসলো। স্বরূপ চা শেষ করতে করতে অফিসের জরুরি একটা কল আসায় উঠে বারান্দায় চলে গেল। তনয়া গেল কাপ পিরিচ ধুয়ে রাখতে। এর মধ্যে মিলি চলে এলো। তনয়া মিলির জন্য চা বসিয়ে দিল, সাথে রাতে খাবার জন্য ভাতও বসালো। স্বরূপ ততক্ষণে ল্যাপটপে বসে গেছে। অফিসের একটা মেইল সেন্ড করে খেয়াল করলো দরজায় টোকা পড়েছে। পর্দার উপাস থেকে মিলি বলল, আসতে পারি? আরে আয়। মিলি ঘরে ঢুকলো, বিষণ্ণ মুখ, আর চেহারাটা একটু বেশি বিমর্ষ লাগছে। স্বরূপ জিজ্ঞেস করলো, নতুন কিছু হয়েছে? আমি উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের বিষয়ে।
সাফাতকে আজ নোটিশ পাঠিয়ে দিলাম। পেয়েছি কিনা কনফার্ম হতে কল করলাম। রিসিভ করলো সেই মেয়ে, বলল সাফাত ওয়াশরুমে গেছে। আমি আর কিছু বলিনি জানিস, কল কেটে দিয়েছি। সৌরভ খেয়াল করলো ওর হাত কাঁপছে রাগে, চেয়েও কিছু বলতে পারলো না। ওটা আমার বাসা ছিল সৌরভ, ঘরের প্রতিটা ইঞ্চি আমার হাতে সাজানো। ও এতদিন যা করেছে লুকিয়ে করেছে, আমার সামনে তো ভালোই থাকতো। এখন সব খোলাখুলি চলছে, যেন হুট করেই সবটা জবরদখল হয়ে গেল। ছেড়ে আসতে হবে জানতাম, কিন্তু এভাবে তা তো ভাবিনি। তুই আবার মহান সাচ্ছিস, একবার বল ওরে সাইজ করে দেয়, মেয়েটাকেও দেখে নেব। এত সহজে না স্বরূপ, ও এত অল্পতে পার পেয়ে যাবে না। ওর জন্য অনেক বড় শিক্ষা অপেক্ষা করে আছে। তুই কোন ভিত্তিতে বলছিস ও একটা শিক্ষা পাবে? হতে হতে পারে সারা জীবন তোকে বুড়ো আঙুল দেখিয়ে ভালো থাকলো। মিলির হাসিটা এবার চওড়া হলো। সে বলল, আমি কোনোদিন কাউকে কেন তো কষ্ট দেইনি। আল্লাহর উপর পুরো বিশ্বাস আছে আমার। হ্যাঁ, আমি ধর্মের সব নির্দেশ ঠিকমতো পালন করি না, কিন্তু আমার বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আমি জানি আল্লাহ আমাকে ন্যায় বিচার দেবেন, সেটারই অপেক্ষা করছি। তো ওদের বিচার আমার চাই না। সৌরভ মিলির দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে কখনোই বুঝতে পারেনি। সে নরম নাকি কঠিন এটা পর্যন্ত বোঝা শক্ত। যাকে তোর সাথে শেয়ার করতে ইচ্ছে হলো কথাটা, তাই করলাম। মা বাবাকে কী বলবো সেটাও অলমোস্ট ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছিস? বিশেষ কিছু না, আমি 2-3 দিনের মধ্যে চলেও যাব। নিজেকে সামলাতে সময় লাগছে, এই যা। যখন বুঝবো ঠিকঠাক হয়ে গেছি তখন বাড়ি চলে যাব। মায়ের কোলে ঘুমালে একটু শান্তি লাগবে, বুঝলি? মিলি উঠে চলে গেল নিজের ঘরে। তনয়া চা নিয়ে গিয়ে দেখলো মিলি জানালার পাশে বসে রাতের আকাশ দেখছে। সে বলল, আপু চা এনেছি। তনয়া, একটা কথা বলি তোমাকে। বলো আপু। এত ভালো হয়ে থেকো না, একটু খারাপও হতে শেখো। পৃথিবীতে ভালো মানুষের দাম খুবই কম, সবাই সস্তা ভেবে বসে। তনয়া কিছু বলার মতো খুঁজে পেল না, চুপচাপ পেরিয়ে গেল। রাতের খাবারের পর সব গুছিয়ে তনয়ার ফুসরত মিলল শোবার ঘরে ঢোকার। সৌরভ মোবাইলে কি যেন দেখছে। তনয়া শোবার প্রস্তুতি নিতে বাথরুমে ঢুকলো। সৌরভ সোশ্যাল মিডিয়া ঘাঁটছে কোনো কারণ ছাড়াই। তার শরীর জ্বলছে, মাথা কাজ করতে চাইছে না। তার সাথে যেটা ঘটেছিল সেই ঘটনাটা এতদিন ধরে চাপা আগ্নেয়গিরির মতো ভেতরে জমা ছিল। সে ভেবেছিল আগুন নিভে গেছে, কিন্তু না, জেগে উঠেছে আবার। মানুষ কেমন করে নির্মমভাবে ধোঁকা দিতে পারে, দিনের পর দিন মিথ্যা বলতে পারে, আরেকটা মানুষকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। লোপার সাথে তার শেষবারে ভালোভাবে কথা হয়েছিল সেই বিশেষ দিনেই সকালবেলা। আহ্লাদি গলায় মেয়েটা তাকে বলেছিল একা একা ঘুমাতে তার কি ভীষণ খারাপ লাগে। বিয়ের পর সে সৌরভকে এক মুহূর্তের জন্যও ছাড়বে না। সৌরভ সেই শেষবারের মতো লোপাকে বলেছিল ভালোবাসি। এরপর এই শব্দ সে আর উচ্চারণ করার সাহস পায়নি, কোনোদিন হয়তো পাবেও না। সেই মেয়েই বিকালবেলা অন্য লোকের বাহুলগ্না হয়েছিল, তার নিজেরই সেই তথাকথিত একলা বিছানায়। পৃথিবীর সব কিছুর ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার। মিলির সাথেও কি এটাই হয়নি? মিলি সেদিন জলদি বাসায় না ফিরলে কি জানতে পারতো তারই বিছানায় অন্য কারোর সাথে তার স্বামীর অভিসার চলে? চিন্তাগুলো মাথায় দপদপ করছে ওর। মোবাইলটা ছুঁড়ে ফেলল দূরে, কঠিন মুখে বসে রইল। তনয়া ততক্ষণে শুতে চলে এসেছে। সে একপাশে শুয়ে হাত বাড়িয়ে সৌরভকে ডাকলো। সৌরভ তাকালো না তার দিকে। তনয়া ওর হাত ধরে ঝাঁকুনি দিল। কি হলো তোমার, শোবে না? না। কেন? উঠে বসলো তনয়া। ভালো লাগছে না। তনয়া ওর কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা দেখে বলল, কি হয়েছে বলো তো, চোখ লাল কেন? শরীর খারাপ করছে? সৌরভের রাগটা বের হয়ে আসতে চাইছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? হ্যাঁ, এত গায়ে পড়া স্বভাব কেন? সব বিষয়ে নাক কেন গলাতে হবে তোমার? আমি কি আমার বাসায় চাইলেও একটু একা থাকতে পারবো না? তনয়ার চোখ পানিতে ভর্তি হয়ে গেল। এত কড়া ভাষায় এমন মেজাজ দেখিয়ে সৌরভ কখনোই তার সাথে কথা বলেনি। সে তবুও ঠোঁট কামড়ে বলল, আমি কি করেছি? সৌরভ গলা আরেকটু চড়িয়ে বলল, কিছুই করনি তুমি। আমাকে এবার একটু একা থাকতে দিয়ে উদ্ধার করো। মাথা ফেটে যাচ্ছে আমার। তোমার ন্যাকামি দেখার ইচ্ছে বা সময় কোনোটাই নাই। পরিস্থিতি বোঝো না তুমি? সব সময় তো এরকম ভাল লাগে না। স্টোরি জোন
তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ।